বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছো। তো আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে তোমাদের হোমওয়ার্ক নিয়ে কথা বলি। তোমরা হোমওয়ার্ক একটা খাতায় করছো, এটা আমাদের পক্ষে দেখা সম্ভব? বলো তো, সম্ভব না। কারণ এখন জানো করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকতেছি। তো তোমরা হোমওয়ার্ক যেভাবে করবা, তোমার রিম কাগজগুলো পাওয়া যায় না, কম দামে পাওয়া যায়, কিন্তু সেগুলোতে আলাদা আলাদা শিটে হোমওয়ার্ক করবা। যেমন ধরো গণিতের জন্য কয়েকটা শিট নিয়ে হোমওয়ার্ক শেষ হলে ওটা স্টাপল করে দিয়ে দিবা। তারপর এভাবে ইংলিশ করবা আলাদা আলাদা শিটে, তাহলে আমরা বাসায় নিয়ে গিয়ে এগুলো কারেকশন করতে পারবো। তো প্রথম সপ্তাহে তোমরা খাতায় করছো, এরপর থেকে অবশ্যই শিটে করবো, আলাদা শিটে। তো ঠিক আছে, তো তোমরা জানো আমরা কোন অধ্যায়টা করতেছিলাম? 4 অধ্যায়ে ভাগ। তো ভাগের প্রাথমিক ডিসকাশনগুলো হয়ে গেছে। আমি আজকে একটা সৃজনশীল করবো। শিট খেয়াল করো, তোমরা শিটটা বের করো। ভাগের 1 নম্বরটাই করে, 2 নম্বরটা সহজ আছে। 1 নম্বরটা কি বলছে? 1 নম্বরটা দেখো, কোন সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। এখানে ভাগফল আর ভাগশেষ বের করতে হচ্ছে। তাহলে কোন সংখ্যাকে ভাগ মানে কি? যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে কি বলে? ভাজ্য। তাহলে ভাজ্য বের করতে হচ্ছে। তাহলে লিখতে হবে নির্ণেয় সংখ্যাটি হবে ভাজ্য। তো আমরা প্রশ্নে আগে আসি। ভাজ্য ভাজকের সংজ্ঞা দাও, এটা তোমরা জানো, ক নম্বর। তারপর বলছি কি, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি জানো তোমরা? নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি জানো? তারপর আমি লিখে দিচ্ছি। 1 নম্বর, 1-এর খ দেখো, ক তো পারবা, সংজ্ঞায় আছে। তাহলে লিখতে হবে, এখানে ডাইরেক্ট সূত্র লেখা যাবে না, কথাটা লিখে নিতে হবে। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি হলো, এই কথাটা লিখে নিতে হবে। সূত্রটি হলো, এভাবে দিয়ে লেখো, ভাজ্য সমান ভাজক, মনে আছে নিশ্চয়ই তোমাদের? ভাজক গুণন ভাগফল, এখানে বন্ধনী দিতেও পারো, নাও দিতে পারো, যোগ ভাগশেষ। এটা হলো নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র, মানে ভাগশেষ থাকবে। তারপর গ নাম্বারটা খেয়াল করো, সংখ্যাটি নির্ণয় করো। এই যে আবার প্রশ্নে ফেরত চাই, উদ্দীপকে ফেরত চাই। কোন সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে, দেখো কোন সংখ্যাকে, তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য। এইটাই অ্যাপ্লাই করতে হবে সূত্রটা, কিন্তু কথা একটু লিখে নিতে হবে, ভাষা লিখে নিতে হবে। কি? সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লিখতে হবে নির্ণয় সংখ্যাটি হবে ভাজ্য। নির্ণয় সংখ্যাটি হবে কি? ভাজ্য। এই কথাটা আমরা লিখে নিব, কারণ এখানে সংখ্যা বের করতে হচ্ছে, আমরা ভাজ্য কেন বের করবো? এটার সঙ্গে লিঙ্ক আপ করে দিতে হবে কথাটা। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে ভাজ্য। এখন লেখ, আমরা জানি ভাজ্য সমান বা কনং হতে পারি, দেখো, কারণ এখানে আবার এই কথাটা লিখতে হবে, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয় সূত্র। তো আমরা ওটা না লিখে এটাই লিখি যে কনং হতে পাই, কনং হতে পাই ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা পাচ্ছি। এখন এখানে আমরা মানগুলো বসাই দিই। দেখো ভাজকের মান আছে কত? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ভাজক অর্থাৎ 34, আর যোগ ভাগফল কত? 3 দেওয়া আছে। আর এটাকে আবার ভাজক গুণন, আর যোগ হলো ভাগশেষ কত দেওয়া আছে? 10। এখন ক্যালকুলেশন করো, রেজাল্ট চলে আসবে। নিচে জায়গা নাই, এজন্য তোমরা কিন্তু নিচেই করবা,
সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্নের সোজা সমান সমান চিহ্ন দিয়ে নামাবা আর অঙ্ক করবা। জায়গার অভাবের কারণে আমি পাশে করলাম। তাহলে 3 দিয়ে 34কে গুণ করো, 3 এর 4 12, 3 3 9 আর 1 10। হ্যাঁ, যোগ করো এর সাথে 10 সমান সমান 112। এখন লেখো অতএব নির্ণয় সংখ্যাটি, উত্তর, আমি উপরে যাই, উপরেরটা আমি আসছি 1 নম্বর। উত্তরটা কিভাবে লিখবা? প্রশ্ন বলছে সংখ্যাটি নির্ণয় করো, উত্তরও সেভাবে দিতে হবে। উত্তর নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি 112। বুঝতে পারছো আশা করি। তো আমরা আজকে 5 অধ্যায়ে যাই। 5 অধ্যায় খেয়াল করো। 5 অধ্যায় হচ্ছে 4 প্রক্রিয়া। তো শীট খেয়াল করতে পারো, বই আর না যাই, বইয়েরগুলোই এখানে তোলা আছে। দেখো শীটে 5 অধ্যায় শীট বের করো। অধ্যায় 5, 4 প্রক্রিয়ায় আমরা এতদিন কি কি শিখছি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আলাদা আলাদাভাবে শিখলাম। এখন 4টারই একটাতে প্রয়োগ কিভাবে করবো সেটা। তোমরা জানো গাণিতিক বাক্য, খোলা বাক্য কি, এগুলো দেওয়া আছে এখানে। প্রক্রিয়া কয়টি, ওই 4টি বললাম, কি কি এগুলোর নাম লিখতে হবে। প্রক্রিয়া প্রতীকগুলো জানতে হবে, হ্যাঁ। তারপর সম্পর্ক প্রতীকগুলো জানতে হবে, কয় ধরনের সম্পর্ক প্রতীক আছে। আচ্ছা, তোমাদের শিটে একটু ওই যে কারেকশন আছে, দেখো সংক্ষিপ্ত এই যে সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী এখানে দেওয়া আছে। সমান, সমান নয়, বৃহত্তর, বৃহত্তর নয় কথাটা লিখে নাও, কেটে দাও। আর এইভাবে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, কেটে দিতে হবে, এটাতে কেটে দেওয়া নেই সেটা। তারপর গাণিতিক বাক্যে বন্ধনী থাকলে প্রথমে কার কাজ করতে হয় সেটাও দেওয়া আছে, হ্যাঁ। এগুলো তোমরা পড়লেই পারবা। রিতার, আবার দেখো 6 নম্বর একটা অঙ্ক আছে, রিতার কাছে এত টাকা ছিল, তার মেয়েকে দিল, এগুলো সহজ। তার ছেলেকে দিল এত, তার কাছে কত টাকা আছে, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। আচ্ছা দেখো, এটা গাণিতিক বাক্যে প্রকাশ করবে কীভাবে করবা। 6 নম্বর সংক্ষিপ্ত, সংক্ষিপ্তের 6 নম্বরটা দেখো, বলছে রিতার কাছে এত টাকা ছিল, তার মেয়েকে দিল এত টাকা এবং ছেলেকে দিল এত টাকা, অর্থাৎ 260 টাকা 240 টাকা দিলেন দুইজনকে। তার কাছে কত টাকা অবশিষ্ট আছে, গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে। গাণিতিক বাক্য তোমরা জানো, অঙ্ক প্রতীক, সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক, এগুলো মিলে যে একটা বাক্য তৈরি হয় সেটাই হলো গাণিতিক বাক্য, যেটা তোমরা বলতে পারো যে এটা সমাধান করতে পারো, সেটা সত্য না মিথ্যা বলতে পারবা, সেটাই হলো গাণিতিক বাক্য, জানো। তো এখন দেখো তার কাছে মোট কত টাকা ছিল, সেখান থেকেই তো দুইজনকে দেওয়ার টাকাটা, দেওয়ার টাকার পরিমাণটা বিয়োগ করতে হয়। এই জন্য আগে বিয়োগ যেহেতু করতে হবে, গাণিতিক বাক্য বানাতে বলছে, এই জন্য তার কাছে কত টাকা ছিল সেটা আগে লিখতে হবে। এখানে অবশ্যই লিখতে হবে গাণিতিক বাক্যটি হলো, লিখে তারপর এটা করতে হবে বিয়োগ। এখন দুইজনের টাকা যোগ করবা, দুইজনকে কত টাকা দিয়েছে, দুইজনকে এত টাকা দিল, ছেলেকে দিল এত, মেয়েকে দিল এত, এই দুটো যোগ করে নিতে হবে। এই জন্য বন্ধনী ইউজ করতে হবে। তোমরা এভাবেও লিখতে পারো, অথবা এখানেও একটা বন্ধনী ইউজ করতে পারো, সমস্যা, অথবা শুধু প্রথম বন্ধনী দিয়েও করতে পারো। এটা হলো গাণিতিক বাক্য, এভাবে লিখতে হবে। তারপর 7 নম্বর ভাগ, 5 নম্বরও ভাগ গুণ দুটোই আছে। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত বের করে নিতে হবে আগে। 5টি পেন্সিলের দাম 60 টাকা, 1টি পেন্সিলের দাম বের করে নিয়ে তারপর 9টি পেন্সিলের দাম বের করবা, তাহলে হবে। আর দেখো 9 নম্বর অঙ্কটা খেয়াল করো, সংক্ষিপ্তে 9 নম্বরে আছে কি, দেখো 2টা ভাগ দেওয়া আছে এখানে। এখানে অবশ্য বন্ধনীর কাজ দেওয়া আছে, তো বন্ধনীর কাজ আগে করতে হবে। এই দেখো এটা তো বলাই আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ করে তারপর অঙ্কটা করতে হবে। আমি পাশাপাশি করতেছি, তোমরা কিন্তু কোন মিস করে করবো পরীক্ষার খাতায়। বন্ধনীর প্রথম বন্ধনীর কাজ করলে 4কে 3 দিয়ে ভাগ করলে 2, এবার 16কে ভাগ করলে 8। কিন্তু এই অঙ্কটা যদি এভাবে থাকে তখন কি করবা, ধরো বন্ধনী নেই, তাহলে কার কাজ আগে করবা,
এটা খেয়াল করো, কিন্তু এখানে ভুল করতে পারো, অনেকে এখান থেকে ভাগ শুরু করবে, হবে না। প্রথমে এখান থেকে ভাগ শুরু করতে হবে, এইটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করতে হবে। দেখো 4 দিয়ে 16কে ভাগ করলে 4, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 2, দেখো আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে। খেয়াল করবে, যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর কাজ করে করতে হবে, যদি বন্ধনী না থাকে প্রথম থেকে ভাগ করে দিতে হবে, এখান থেকে ভাগ করে দিতে হবে। ওকে, নিশ্চয়ই। তাহলে আমরা এখন 5 অধ্যায়ের সৃজনশীলে আছি। সৃজনশীল মানে যোগ্যতা ভিত্তিকে আসি, যোগ্যতা ভিত্তিকে যাও। দেখো এখানে অনেক ধরনের অঙ্ক আছে, তার মধ্যে একটা অঙ্ক একটু তোমরা বুঝতে সমস্যা হয়, যেমন 3 নম্বরটা ধরো। 3 নম্বর অঙ্কটার মতো কয়েকটা অঙ্ক আছে। এই যে টাকা পয়সা হিসাব করা, রূপা ও মনির কাছে একত্রে এত টাকা আছে, 875 টাকা আছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়। এটা সমপরিমাণ টাকা, দুইজনের সমপরিমাণ টাকা একত্রে কত আছে সেইভাবে করে করতে হবে। কিন্তু বেশি, এখানে দেখো মনির কাছে রূপার চেয়ে বেশি আছে, বেশি থাক আর কম থাক তোমরা বিয়োগ করেও করতে পারো, আবার যোগ করেও করতে পারো। বিয়োগ করে যদি করো, যদি তাহলে দুইজনের সমপরিমাণ টাকা পাচ্ছ, সেইটাকে যদি 2 দিয়ে ভাগ দাও, দুইজনের যেহেতু 2 দিয়ে ভাগ দিলে যার টাকা কম তার টাকাটা প্রথমে বের হবে, হ্যাঁ। আর যদি যোগ দিয়ে করো তাহলে যার টাকা বেশি তার টাকাটা বের হবে আগে। তাহলে যার টাকা বেশি তারটা বের হলো, তার থেকে যদি 125 টাকা বিয়োগ দাও তাহলে যার কম তারটা বের হবে, এভাবে করতে হবে। তাহলে তোমাকে ওখানে ধরে নিতে হবে কার টাকা বেশি, আগে বুঝে নিতে হবে কার টাকা বেশি কার টাকা কম। বিয়োগ করেও করতে পারবা, যোগ করেও করতে পারবে, দুইভাবে করা যায়। 3 নম্বরটা দেখো তাহলে। ক নাম্বার বলছি কি তাদের সমপরিমাণ টাকা একত্রে কত। এখন এটা একটু ভাষাটা বেশি হবে, এই জন্য আমরা একবারে মার্জিনের কাছ থেকে লিখবো রূপা ও মনির কাছে একত্রে আছে, রূপা ও মনির কাছে একত্রে আছে, একটু সরাই গেছে, কারণ ইংলিশের ভাষাগুলো আরো বেশি দিতে পারে। 875 টাকা। এখন দেখো এখানে তো রূপামণি লিখলাম, শুধু যার বেশি বা কম আছে সেই কথা, মনির বেশি আছে, তা না হলে ভাষা অনেক দূর চলে যাবে। মনির কাছে রূপার চেয়ে বেশি আছে, অর্থাৎ মনির বেশি আছে। মনির কাছে দেখো, মনির কাছে রূপার চেয়ে বেশি আছে, মনির কাছে বেশি আছে, বেশি আছে কত 125 টাকা। এখন দুইজনের সমপরিমাণ টাকা বের করতে হবে, যোগ করো। তাহলে এখানে দেখো দুইজনের সমপরিমাণ টাকা একত্রে কি হবে তাহলে, অর্থাৎ রূপার কাছে যত আছে মনির কাছে তত আছে, তাদের যোগফলটা। মানে দেখো এখানে তাদের সমপরিমাণ টাকা একত্রে, তাদের সমপরিমাণ টাকা একত্রে কত। আমি বলছিলাম যোগ করেও করতে পারো, বিয়োগ করেও করতে পারো, যে কোনো একটা নিয়ম শিখে রাখো, দুইটাতে গেলেই ঝামেলা হবে, বুঝছো। তোমরা এখানে বিয়োগ করো, 0 2 7 5 750 টাকা। এখন এটা ক নাম্বারের আনসার। এখন খ নাম্বার কি বলছে খেয়াল করো, খ নাম্বার বলছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে কত টাকা আছে সেটা বের করতে হবে। তাহলে তোমাদেরকে বলছিলাম বিয়োগ করে যে টাকাটা পাবা সেইটা, যেহেতু সেইটাও দুইজনের টাকা, দুইজনের সমান সমান টাকা একসাথে 750, ওর কাছে যদি 350 এর কাছেও 350, ওর কাছে যদি 325 ওর কাছেও 325, এরকম টাকার যোগ বলে না। তাহলে যদি 2 দিয়ে ভাগ দাও, যেহেতু এখানে বিয়োগ করছি টাকা কমে গেছে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে যার টাকার পরিমাণ কম তারটা বের হবে। কিন্তু তাহলে এখানে কার টাকার পরিমাণ কম সেটা উল্লেখ করে নাও, মনির কাছে রূপার চেয়ে এত টাকা বেশি, অর্থাৎ রূপার টাকা কম। তাহলে লিখে নাও কথাটা, মনির কাছে 100, মনির কাছে রূপার চেয়ে
125 টাকা বেশি রয়েছে, 125 টাকা বেশি রয়েছে। অর্থাৎ কি এই কথাটার অর্থ? রূপার কাছে কম রয়েছে টাকা, রূপার টাকার পরিমাণ কম। অর্থাৎ রূপার টাকার পরিমাণ কম, এই কথাটা লিখে দেব। তারপর লিখব কণাম হতে পারে তাদের সমপরিমাণ টাকা একত্রে এত, কণাম হতে পায় তাদের সমপরিমাণ, ও স্যার আবার সরি একটু আউটডোট করে গেছিলাম, দেখো আবার আসি। কণাম হতে পায় তাদের সমপরিমাণ টাকা একত্রে, ওখানে দেওয়া আছে 750 টাকা। হ্যাঁ, এখন তাহলে দুইজনের টাকা সমান সমান টাকা 750। এখন এটাকে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে যার টাকার পরিমাণ কম অর্থাৎ রূপার টাকার পরিমাণ কম, রূপার টাকা দেবে। তাহলে এখানে কি অতএব রূপার কাছে আছে 750 ভাগ সমান 3 গুণিত 6। অনলাইনে ক্লাস হচ্ছে এখন। 3 গুণিত 6, 7 গুণিত 14, 5 গুণিত 10। তাহলে 375 টাকা আছে রূপার কাছে। তাহলে রূপার চেয়ে মনির বেশি আছে কত? 125। ওইটা যদি তোমরা রূপার টাকার সঙ্গে যোগ দাও তাহলে কিন্তু মনির টাকাটা পেয়ে যাচ্ছ। ওটা আমি আর করে দিলাম না, তোমরা করে নিও। এখন গ নাম্বার। আচ্ছা, রূপার টাকাটা মনির টাকাটা একটু লিখে নেই কত হবে, আমি করে দিচ্ছি না, এমনি লিখে নেই। তাহলে মনির কাছে আছে যোগ দাও 375 যোগ 125 টাকা। এখানে হচ্ছে 005। তাহলে মনির টাকা হচ্ছে 500 টাকা, বুঝছো? এখন বলছে যদি মনির কাছে রূপার চেয়ে 250 টাকা বেশি থাকতো তাহলে কি দাঁড়াতো? তাহলে দুইজনের টাকা একত্রে কত হতো যদি রূপার চেয়ে মনির কাছে বেশি? তাহলে এই গ নম্বরটা দেখো কিভাবে হবে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে আবার আসল করায় রূপার কাছে মনির থেকে যদি 250 টাকা বেশি থাকতো তাহলে ওখান থেকে আবার করে আসো, 250 টাকা বিয়োগ করো, তাহলে দুইজনের সমপরিমাণ টাকা বের হবে। হ্যাঁ, দুইজনের সমপরিমাণ, এখান থেকে এটা বিয়োগ করো 250 টাকা বিয়োগ করে, আচ্ছা দেখো